সুপ্রিয় দর্শক, প্রতিদিনের কাগজের নিয়মিত আয়োজনে সাথে আছি আমি আসিফুজ্জামান। আজকে আমাদের অতিথি হিসাবে আছেন আকবরশাহ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের অন্যতম সদস্য নূরে আলম সুজন। আপনারা জানেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এবং বিগত সরকারের আমলে যারা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে নিয়ে ধারাবাহিক পর্ব করছি। আজকে আমাদের সাথে আছেন আকবরশাহ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূরে আলম সুজন। আমরা আজকে তার সাথে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মামলা থেকে শুরু করে কিভাবে রাজনীতিতে আসা ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলবো। সর্বপ্রথম আমি ছাত্রদল, আমি গাজী সিরাজের মাধ্যমে, তখন উনিও রাজনীতি করতো ছাত্রদল, তো ওনার হাত ধরে আমি রাজনীতি করছি। আমার বিশেষ রাজনীতি আসা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী FCA, উনি চট্টগ্রাম বিভাগীয় এই 4 আসনের মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী, আমাদের কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। ওনার হাত ধরে আমার রাজনীতি আসা। ওনার হাত ধরে আমি ছাত্রদল শেষ করেছি, যুবদল শেষ করেছি, জাসাস শেষ করেছি, শ্রমিক দল শেষ করছি। আগামীতে উনি যতটুকু আমাদেরকে নিয়ে যায় আমরা অতটুকু যে শেষ করব, আমার এই চিন্তাভাবনা। রাজনীতিতে আসা হয়েছে যে রাজনীতিকে আমি ভালোবাসছি। আমি ভালোবাসতেছি না, আমার মাও ভালোবাসে। আমার মাও এই রাজনীতিকে ভালোবেসে, জিয়া রহমানের আদর্শকে ভালোবেসে, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও ভালোবেসে উনি রাজনীতিতে এসেছেন। ওনার থেকে আমার শিক্ষণীয়, আমার মা, আমি যখন ছাত্র রাজনীতি করি 2005 সালে, আমি যখন ছাত্র রাজনীতিতে আসি, আমি যখন ছেলেদেরকে নিয়ে একত্রিত হয়ে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হই, তখন থেকে আমার রাজনীতি খুব ভালো লাগা। এই রাজনীতিতে আসাতে আমি বুঝছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার আদর্শকে আমরা বুকে ধারণ করেছি, তার আদর্শকে নিয়ে আমরা কাজ করছি। তো তার আদর্শকে নিয়ে কাজ করছি, ঠিক আছে। এখানে বিষয়টা হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেই নীতিমালাগুলো দিয়েছেন ছাত্র রাজনীতির অঙ্গলে, এখন বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আমরা ওগুলো নিয়ে রিসার্চ করেছি। যেমন আমার ছাত্র রাজনীতির পরে আমি যুবদল রাজনীতি করেছি, জাসাস রাজনীতি ছিলাম, জাসাস আকবরশাহ থানা সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি। তারপরে আসলাম শ্রমিক দলে। আমার রাজনীতিতে ছাত্রদল, যুবদল, জাসাস, শ্রমিক দল চলছে। আগামীতে নীতি নির্ধারকরা যদি মনে করে আমি সামনের দিক যেখানে যাওয়া তখন সেখানে যাব। এটাই আমার রাজনীতি আসা। আমার একটি রাজনীতি, যে রাজনীতিতে আমি মানুষের সেবামূলক কাজ করতে পারবো, যে রাজনীতিতে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাণীগুলোকে বোঝানোর সক্ষম করতে পারবো, ওখানে আমার রাজনীতি আসা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি যেই গঠনতন্ত্র দিয়ে বলে গিয়েছেন, রাজনীতির অঙ্গনে নিজের মতন করে করলে রাজনীতি বলা হয় না। রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়ে গেছে, তার গঠনতন্ত্র বিষয়গুলো নিয়ে উনি বলে গিয়েছেন। আমরা ওই গঠনতন্ত্রগুলো, ওই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করে আমরা দেখিয়ে আমি চাই, আমি এইভাবেই শ্রমিকদের পাশে কাজ করছি। উনি একজন শ্রমিক ছিলেন, উনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক, উনি একজন শ্রমিক দাবি করতেন। এটি আমরা গর্ব করি। আমরা এটাই গর্ব করি, ওনার ওয়াইফ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও গর্ব করে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন শ্রমিক বউ হয়ে উনি যেহেতু রাষ্ট্রীয় বেতন নিতেন, তাহলে রাষ্ট্রীয় বেতন নেওয়া এটা তো শ্রমিকের কর মাধ্যমে দিয়ে সেই রাষ্ট্রীয় বেতনটা নিত। তো সেই জন্য আমরা মনে করি, আমরা শ্রমিক দল করি, বৃহত্তর একটি সংগঠন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সংগঠনে আমরা রিক্সাওয়ালা, আমরা সিএনজি চালক, আমরা বাস চালক, আমাদের গার্মেন্টস শ্রমিক, আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের রাজস্ব দিয়ে, বাংলাদেশ শ্রমিক রাজস্ব দিয়েই বাংলাদেশটা গড়ে ওঠা। মামলা হামলার কথা বলে তো শেষ করতে পারবো না। মামলা বিএনপি
যারা করে সমর্থ যারা থাকে এই সমর্থক কর্মীও মামলার আসামি। তো মামলা আমার 16টি মামলা, আমার 16টি মামলা। এই 16টি মামলার মধ্যে আমাদের 16টি মামলা 2টা করে মামলা ধারা, অর্থাৎ 3টা করে ধারা ভেঙে 6টি মামলা হয়, 6টি ধারা হয়ে 2টি মামলা হয়। এই 2টি মামলা আমরা 16টা মামলা মানে 32টি মামলা। এই 32টি মামলার মধ্যে বিচারিকে আমরা প্রায় 29টা মামলার কাছাকাছি চলে গিয়েছিলাম। আর কিছুদিন হলে আমাদের মামলাগুলো আমরা সাজা খেতে হতো। আর এই মামলার কারণে আজ আমি বাড়ি হারিয়েছি। আওয়ামী লীগ স্বৈরাচার তাদের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন ধরনের নির্যাতন, আমার বাবা মা যুদ্ধের পরেই এই চিটং আসা, আমার বাবার বাড়ি সীতাকুণ্ড। আমার বাবা মা এখানে এসে একটি সরকারি খাস জায়গার উপরে উনি ঘর বাঁধেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে জমানো টাকা দিয়ে। ওই জায়গায় আমরা স্থাপিত ছিলাম। ওই জায়গায় আমি একমাত্র বিএনপি করি, আমার পরিবারটা বিএনপির সাথে সম্পৃক্ত। এই কারণে আজ আমার বাড়িটা আমি হারিয়ে ফেলছি। আমার বাবার একটি গ্যারেজ ছিল, তখন একটি এই সংগঠনের নাম দিয়ে, ক্লাবের নাম দিয়ে আমার বাবার গ্যারেজটাও নিয়ে গিয়েছে এই স্বৈরাচার আওয়ামী লীগরা। তো আমরা এখনো পর্যন্ত এই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। তবু আমাদের দুঃখ নাই, আমরা একটা রাজনীতির সাথে সম্পৃক্ত, যে রাজনীতি দলের আদর্শকে নিয়ে কাজ করে, ওই এরকম একটি রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত। আমি পারতাম 5 তারিখ দেশে নতুন একটি স্বাধীনতা পেয়েছি, এই 5 তারিখে আমি আমার জায়গায় আমি গিয়ে ঘর তুলতে পারতাম, কিংবা আমার জায়গায় আমি গিয়ে অবস্থান করতে পারতাম। আমি যাইনি। আমরা তারেক রহমানের কথা শুনেছি, তারেক রহমানের বাণী শুনেছি। উনি 31 দফায় একটি নির্বাচনের রোড ম্যাপ দিয়েছেন। উনি দীর্ঘ 17 বছর একটি মাইন্ড ফ্লোট নিয়ে কাজ করেছেন। দীর্ঘ 17 বছর উনি আমাদেরকে বুঝিয়েছেন রাজপথে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে কাজ করতে হয়। আমরা প্রতিনিয়ত এই কাজ করেছি। আমরা ওনার নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। ওনার নির্দেশনা কাজ করতে গিয়ে আমি আমার বাড়ি হেরিয়েছি। ওনার নির্দেশনা অনুযায়ী ওনার একটি তারেক মঞ্চ ছিল, আমার বাড়িটা একেকান। আমার তারেক মঞ্চটা ছিল একেকান মোড়ে। সারা বাংলাদেশের নাবি চট্টগ্রাম বন্দর প্রবেশ মুখটা একেকান মোড় থেকে চলিত। এই একেকান মোড়ে তারেক মঞ্চ ছিল। এখানে এই তারেক মঞ্চ থেকে, তারেক মঞ্চে আমরা যখন মিছিল মিটিং নিয়ে যেতাম, আন্দোলন করতাম। 2013 সাল 14 সাল আমাদের সাথে আন্দোলনে বৃহৎ একটি সংঘর্ষ বেঁধেছে। ওই সংঘর্ষ বেড়ে আমাদেরকে একের পর এক মামলা দিয়েছে। আমার বোন জামাইও মামলার আসামি আমার জন্য। আমাকে না পেলে আমার বোন জামাইকে একে একে 3বার ধরে নিয়ে গিয়েছে, আমাকে না পেয়ে। এই বাঁকা 28শে অক্টোবর আমার বোন জামাই পুলিশ থেকে সেভ করতে গিয়ে দুনিয়া থেকে সেভ হয়ে গিয়েছে। 28শে অক্টোবর দেশের এমন একটা পরিস্থিতি ছিল, যে পরিস্থিতি সরকার পতন হওয়ার সম্ভাবনা ছিল। ওই লক্ষ্য নিয়ে বারবার তারেক রহমান বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ওইতে জনগণেরকে উৎসাহিত করে, জনগণকে ভালো দিক দেখিয়ে, জনগণের ভালো নৈতিক দায়িত্ব থেকে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এই আন্দোলন সংগ্রাম করার জন্য উনি বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের সাথে ভিডিও কনফারেন্সে, বিভিন্ন অডিও রেকর্ডে, বিভিন্ন নীতি নির্ধারকের সাথে বিপ দিয়ে আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে এই ছাত্র আন্দোলন দিয়ে এই রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র পরিণত দেখিয়েছে। এই ছাত্র আন্দোলনও আমি এজাহারভুক্ত আসামি। এই ছাত্র আন্দোলন আমি এজাহারভুক্ত আসামি। আমি এই ছাত্র আন্দোলনে এজাহারভুক্ত 21 নম্বর আসামি। আমি এই ছাত্র আন্দোলনে 4ই আগস্ট নিউ মার্কেট আমি আন্দোলন করেছি। আমার শ্রমিক ভাইদেরকে নিয়ে গিয়েছি। আমি ওখানে আন্দোলন করতে গিয়ে আমার সামনে, আমার চোখে এখনো ভাবছে এই যেভাবে ওরা গুলি করলো, যেভাবে আক্রমণ করলো,
এইটা চোখে মেনে নেওয়ার মতন না। আল্লাহর একটা অশেষ রহমত ছিল, আল্লাহর একটা অশেষ রহমত ছিল যে আমার সামনে যে ব্যক্তিটা ছিল ওর এ পায়ে একটা গুলি লেগেছে, আমার মাথায় একটা শহীদ আমাদের বাংলাদেশের পতাকা ছিল, এই পতাকা দিয়ে আমি এই ছাত্র ভাইটাকে আমি নিজের পতাকাটা মাথা থেকে খুলে পায়ে বেঁধে নিয়েছি। আমার প্যান্ট এখনই রেখে দিয়েছি, ওই যে প্যান্টে ওই ভাইয়ের রক্ত লাগানো, আমার ভাইটার রক্ত লাগানো ছিল, ওই ভাইটাকে মেডিকেলে পাঠিয়েছি। এরপর আমরা জুমার নামাজ কদমতলি পড়েছি, জুমার নামাজ পড়ে সন্ধ্যা পর্যন্ত রাত 8টা পর্যন্ত আমরা এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের যে দেশ ত্যাগ করেছেন তার পেটোয়া বাহিনীকে সাথে যুদ্ধ করে আমরা রাত 8টা পর্যন্ত করে গিয়েছি। 8টার পর আমি যেটা এজাহারভুক্ত আসামি, আমি যেটা এলাকায় থাকতে পারছি না, আমাকে একাধিক মামলার করেছে এবং কি আমার বোন জামাইটার সেফ হতে গিয়ে দুনিয়া থেকে, হ্যাঁ, তার সকাল 11টা জানাজা মারা গেছে। 4 নভেম্বর উনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। হোটেলে যাচ্ছে, নিজ এলাকার থেকে দূরে একটা হোটেলে যাচ্ছে থাকার জন্য, যে পুলিশ থেকে সেফ হয়ে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থাকবে। ওখানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা মারা গিয়েছে সকাল 11টা। ভয়টা দেখেন, সকাল 11টায় তার জানাজা। আমরা তো যেতে পারছি না, আমি মেডিকেলে যেতে পারি, আমি কত কত ধরনের বিপদে ছিলাম। আমার বোন জামাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মেডিকেলে যাওয়ার মতন আমার ওই জায়গা থেকে আমি বেরোতে পারছি না। পুলিশ কিভাবে তার পেটোয়া বাহিনীদেরকে লাগিয়ে দিয়েছে, তার সোর্স লাগিয়ে দিয়েছে, তার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকগুলোকে লাগিয়ে দিয়েছে যেন বিএনপির কর্মীরা যেন রাস্তা নামতে না পারে। ওই জায়গায় যেতে পারেনি। আমার দুঃখ ওখানে না, আমার দুঃখ এক জায়গায়। সকাল 11টা জানাজা, 9টা বাজে সেই তার ঘরে গিয়ে পুলিশ গালাগালি করে আসছে, এই শালার বেটা কই। তো প্রতিবেশীরা বলছে ও তো গতকালকে রাতে মারা গিয়েছে। কত শালার বেটা মারা গেছে, ভালো হয়েছে সোদানি ফুলারে মামলা দিতে পারেনি, ভালো না, এর শালার পাইলে মারি ফেলবো। আকবর্ষা থানার পুলিশ। সব কিছু সম্ভব যদি একটি জাতীয় নির্বাচন দেওয়া হয়, সব কিছু সম্ভব হয়। কেননা একটা জাতীয় নির্বাচন হলে স্থানীয় এমপি থাকে, স্থানীয় মন্ত্রীরা থাকে, তাদের কাছে একটি সুপারিশ নিয়ে গেলে তারা এটা কাজ করে। অন্তঃকালীন সরকার তারা কিছু সময় নিয়ে এসেছে, তাদের এই সময়টার মধ্যে তারা সম্পূর্ণ কাজ আমাদেরকে দিতে পারবে না। আমি চাইবো আমার শ্রমিক ভাইদের প্রতি, আমি চাইবো আমার শ্রমিক নেতাদের প্রতি, তারা যেন শ্রমিকের পাশে গিয়ে শ্রমিককে যেন বুঝায় রাষ্ট্র 31 দফা নিয়ে আমরা কাজ করছি। এই 31 দফা তারেক রহমানের দেওয়া, এটা নিয়ে আমরা কাজ করব। আমাদের সংসদীয় আচরণ অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী, আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু ভাইয়ের নির্দেশ, একজন সংসদীয় আসন যার আমার অভিভাবক, যার নেতৃত্বে আজকে এই জায়গায় আসা, যার পাশে থাকা, দীর্ঘ 9 বছর কারাগারে থেকে উনি 9 বছর আমাদেরকে থানা কিভাবে কাজ করতে হবে, কিভাবে আন্দোলন করতে হবে, উনি আমার এখানে একটি কথাটা আমি একটু স্যারের কথাটা মনে পড়ে গেছে তো একটু বলতে হচ্ছে। আমার স্যার যখন দীর্ঘ 9 বছর কারাবন্দি ছিল স্বৈরাচার পেটোয়া বাহিনীর কাছে শিকার, মিথ্যা মামলা, বানোয়াট মামলা শিকার, ওই মামলায় আমার স্যার ভিতরে একটি বিস্ফোরণ উঠেছে। একটা কয়েদি, একটা আসামি বেরোয় আমাকে তার ইতিহাসের কথা বলেছে। আমার স্যারের একটা বিস্ফোরণটা গালার মতন মেডিকেলে যাওয়ার চেষ্টা করেছে। এই মেডিকেল জেল পরিদর্শকরা যারা জেলে দায়িত্বে ছিলেন, জেলখানায় মিয়া সাপোর্ট ধরে যারা ছিলেন, তারা আমার স্যারকে মেডিকেলে যেতে দেয়নি, তার বিস্ফোরণটা গালার সুযোগ পায়নি। ওই যে ছেলেটা একটি বোরের ক্যাটা দিয়ে ওই বিস্ফোরণটা গিলিয়েছে, আজকে আল্লাহ তাকেও রহমত করো। আমার স্যার অন্তত ওই বিস্ফোরণটা জ্বালায়, উনি ডায়াবেটিস বিভিন্ন রোগে হয়ে যেত, আজকে ওনার ওই বিস্ফোরণটা ওখানে গিলিয়েছে।
ওখানে এই বড়িকাটা বলে, এটা ওখানে পিছনে ছিল। আমাকে যা বললো আর কি তার বিপে আমি বলছি, এত কষ্ট করছে স্যার পরিবার পরিজনকে। একটা বাচ্চা, ওনার একটা মেয়ে, যিনি যিনি বাবার একটা স্ট্যাটাস রেখেছে, বাবাকে যখন বুঝছে বাবা জেলে, বাবাকে দেখার কোনো প্রায়টিয়া করতে পারেনি, বাবাকে দেখার চেষ্টা করতেছে পাচ্ছে না। বাবা ডাকটা দিচ্ছে আমার স্যারকে, আমার স্যার বাবা ডাকটা মেয়ের কান থেকে শুনছে না, মেয়ের মনের আবেগটাকে তার বুকে ধরন হচ্ছে। আমার স্যারটা আসলাম চৌধুরী এত নির্যাতিত হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠান তার বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত করেছে এই আওয়ামী লীগ সরকার। তাকে দমিয়ে রাখার জন্য তার ভাইটাকে বিভিন্ন মামলায় জড়িয়েছে, তার পরিবারকে বিভিন্ন মামলায় জড়িয়ে রেখেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে পুরোটা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আল্লাহর একটি সুন্দর তারেক রহমানের নির্দেশনা ছিল বিদায় আমরা মাঠে কাজ করেছি, বিদায় আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীন রাষ্ট্রের কারণেই উনি জেল থেকে দীর্ঘ 9 বছর কারাভোগ করে উনি বের হয়েছে। ওনাকে আমরা দেখতে পাচ্ছি, ওনার পাশে পেয়েছি। ওনার মনে আস্তে আস্তে যে কষ্টগুলো, মেয়েকে দেখে, পরিবারকে দেখে, কর্মীদেরকে দেখে আস্তে আস্তে ওনার মনটা আমাদের কাছে বিলিয়ে দিচ্ছে। উনি আমাদের দাওয়াত গ্রহণ করছে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করছে। উনি বিভিন্ন ধরনের দলের সাংগঠনিক কার্যক্রমের জন্য নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছে। এটা আমাদের ভালো লাগছে। এই কারণে আমি আমার নেতা, আমার অভিভাবক অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর কাছে আমার বার্তা থাকবে, আমার শ্রমিক নেতারা, শ্রমিক কর্মীরা, আমার শ্রমিক নেতাদের নৈতিক দায়িত্ব থেকে তারা তারেক রহমানের 31 দফা নিয়ে কাজ করে যাবে এবং কি জনগণের ভোট অধিকার নিয়ে যে সামনে একটি নির্বাচন হবে, ওই নির্বাচনেই সবাইকে উদ্বুদ্ধ করবে এবং কি শ্রমিকরা কোনো কাজের সাথে কোনো ধরনের কাজ করা লাগে সেটা নিজে স্বইচ্ছায় নির্দিষ্টে কাজ করে যাবে। এটা আমি আমার শ্রমিক ভাইদের প্রতি আহ্বান থাকবে, শ্রমিক নেতাদের প্রতি আমার দৃষ্টি অঙ্গন থেকে থাকবে। দর্শক, প্রতিদিনের কাগজের নিয়মিত আয়োজন আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। আসিফুজ্জামান, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।